তারা নিজেদের লেভেলটাকে নিচের দিকে নামিয়ে আনছেন। পরবর্তীতে তাদের জন্য এটা খুব সুখকর, ব্যক্তি দুজনের জন্য না, পুরা টিম যে স্পিরিট নিয়ে তাদের সাথে ছিল, আমি মনে করি তারা তাদের এই কথোপকথনের মাধ্যমে সেই পুরা টিমকে হেয় প্রতিপন্ন করছে। সংস্কার নিয়ে কথা বলতে যাই নিজেদের টেম্পার ধরে রাখতে পারে না। জাতীয় সরকারের লোকে এই রাষ্ট্রটা ভাঙ্গা টুকরা টুকরা করে ইনুস তার নিজস্ব কলিগ এনজিও করে দিয়া, কর্মচারী করে দিয়া, উপদেষ্টা বানাইয়া দেশ ঠিক রাখতে পারে না। আর এই সমস্ত রাজনৈতিক দলদের থেকে 5 জন 3 জন 2 জন করে যায়া সরকার হইতো, এই সরকার আর সরকার থাকতো, টুকরা টুকরা হয়ে যেত দেশ। আপনার করছে জ্ঞানী গুণীরা ইসলামী আন্দোলন করে না, হেরা দিয়ে পীর হইতে পারে না। তাহলে আপনি প্রথম আপনার পরিবারের মতো চর্চা করেন, পিয়ার পদ্ধতি বহাল করেন, পীরের বলা পীর হবে না, যে উপযুক্ত সে পীর হবে। এটা যেদিন করে আসতে পারবেন সেদিন পিয়ার নিয়ে কথা বলবেন। বর্তমান সরকার কে তারা একটা ঐতিহাসিক বিষয় সম্পাদন করেছিল, যেটা আমাদের জাতির গর্বিত হওয়া উচিত। আমাদের উপরে আমেরিকা যে ট্যারিফ চাপিয়ে দিয়েছিল, দেন দরবারের মাধ্যমে আমাদের উপদেষ্টারা সেই ট্যারিফের 35 থেকে 20 নিয়ে এসছে। এটা আমাদের জন্য একটা সুখবর, সেহেতু আমি ধন্যবাদ জানাই সরকারকে। আজকে আমি ব্যতীত মন নিয়ে বলতে হয়, ব্যতীত মন নিয়ে বলতে হয়। রবি ভাই একটু মাইকটা সামনে নেন বড় ভাই। জুলাইয়ের থ্যাংক ইউ। জুলাইয়ের 32 আজকে 31 আজকে জুলাইয়ের 31 আজকের এই দিনে আমি স্মরণ করছি সেই 2400 শহীদ সাইদ ওয়াসিমরা, যারা রক্ত দিয়ে আজকে আমাদেরকে ফ্রিডমনেস দিয়েছে, স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। আমার 20 থেকে 25,000 ছাত্র জনতা, শ্রমজীবী মানুষ যারা আজকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে বিকলাঙ্গ হয়ে হাসপাতালের বেডে চিকিৎসাধীন আছেন, আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। ডিবেট তো হয় হলো জাতি কল্যাণে, ডিবেট যদি হয় ব্যক্তিগত পর্যায়ে, সেটাকে আমি খুব একটা পছন্দ করি না। আপনার নাহিদ এবং সাদিকের কথা বলেছেন, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। তারা যে ডিবেট করছে, আসলে তারা কত জনের মাপের লোক সেটা কিন্তু তারা এখনো অনুধাবন করতে পারে নাই। কেন পারে নাই আমরা তাদেরকে জাতীয় হিরো মনে করি, বীর মনে করি। 18 কোটি মানুষ, তারা তাদেরকে বাচ্চা মনে করে। সমস্যা হলো এই জায়গায়, আর কিছু না। তারা তাদেরকে চিনতে শিখে নেই, ওই লালনের সেই গানের মতো। তারা তাদেরকে চিনতে শিখে নেই। পুরা জাতি মনে করে যে তারা ত্রাণকর্তা হিসাবে, ত্রাতা হিসাবে আমাদেরকে মুক্তি দিয়েছে। আর তারা মনে করে যে আমরা বাচ্চা ছেলে, শিশু তো যেই স্বভাব, সেখান থেকে তারা এখন বেরিয়ে আসতে পারে নাই বলে নাহিদ এবং সাদিকরা আজকে এ সমস্ত তর্ক বিতর্ক করে তারা নিজেদের লেভেলটাকে নিচের দিকে নামিয়ে আনছেন। পরবর্তীতে তাদের জন্য এটা খুব সুখকর, ব্যক্তি দুজনের জন্য না, পুরা টিম যে স্পিরিট নিয়ে তাদের সাথে ছিল, আমি মনে করি তারা তাদের এই কথোপকথনের মাধ্যমে সেই পুরা টিমকে হেয় প্রতিপন্ন করছে। এটা ছাড়া আর কিছু বলার নেই আমার। দেখেন, কথাটা এরকম, ফাতেমা মামা বলছেন এর শিকড় অনেক নিচে। আর ঠিক দেন একটা উপদেষ্টা বলতেছে, তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়েছে, কিছুক্ষণ পর আবার এটা মুছে হচ্ছে। সে মাহবুব সাহেব বলতেছে যে নতুন একটা দল, সেই দলের লোকরা এই চাঁদাবাজদেরকে মদত দিচ্ছে বা সহযোগিতা করছে।
এই যে তাদের বক্তব্য, স্ববিরোধী বক্তব্য, এই বক্তব্য তাদেরকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। আমি মনে করি তারা আমাদের ছোট ভাই, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তারা এই পথ পরিহার করে দেশ এবং জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করবে, ব্যক্তিগত পর্যায়ের আলাপ আলোচনা বাদ দিয়ে। কারণ কে কোথায় সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, ইতিহাস তাদেরকে কিন্তু স্মরণ করবে। যারা ইতিহাস লেখে তারা কিন্তু মানুষের সামনে আসে না, প্রকাশিত হয় না। ইতিহাস কিন্তু ঠিকই লিপিবদ্ধ হচ্ছে দেশে বিদেশে সব জায়গায়। ইতিহাসই প্রমাণ করবে কে কতটুকু অবদান এই আন্দোলনে রেখেছে। যদি মনে করেন এই আন্দোলনটা একটা বিপ্লব, তাহলে বিপ্লবীর নামটা কি? বিপ্লবী কে হয়? বিপ্লবীর নামটা ধরেন সূর্য সেন, ধরেন চেয়ে গোবাই। তাদের দুজনের চরিত্রের সাথে মিলাইলে আমাদের ভাই বোনরা যারা নাকি 24-এর আন্দোলন করলো, তাদেরকে কি বিপ্লবী তকমা দেওয়া যাবে? হ্যাঁ, যাবে। এর মধ্যে অনন্য একজন ব্যক্তি আছে যে বিপ্লবী হতে পেরেছে, সে হলো মঞ্জুর এলে মতুইন, অ্যাডভোকেট, মাহবুব ভাইদের, হুমায়ুনদের সহকর্মী, যিনি, তাকে আমি বিপ্লবী বলতে পারি। এই মঞ্জুরুল মতিন যেদিন বিপ্লব সমাপ্ত হয়েছে সেদিন তার পেশায় ফিরে গিয়েছেন। তাকে আর রাজপথে দেখা যায়নি। তার নামে কোনো ফেক ব্যাক কথা কোনো মিডিয়া বলেন বা জনগণ কোথাও বলার সুযোগ নেই। তাহলে এই বিপ্লবী তো মঞ্জুরুল মতিন। আপনারা তো বিপ্লবী নেন, আপনারা তো কাদা ছোড়াছুরি করছেন, বিপ্লবীরা তো কাদা ছোড়াছুরি করতে পারে। সেহেতু আমি মনে করি আপনারা এই সমস্ত জিনিস থেকে ফিরে আসেন। আমরা তো আর্টিকেল 7-এ মাহবুব আছেন, নুরু আছেন। আর্টিকেল 7-এ বলতেছে কি, জনগণ সকল ক্ষমতার উৎস। তো জনগণ সকল ক্ষমতার উৎস হইলে জনগণ কি বঙ্গভবনে যায়? গণভবনে যাইতে পারে? জনগণ কি সংসদে যায়? কোথাও যায় না। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। তাহলে এর অর্থটা কি দাঁড়ায়? ডেফিনিশনটা কি? জনগণ সকল ক্ষমতার উৎস হলো জনগণ একটা নির্বাচনের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচিত করবে। সেই প্রতিনিধিরা সংসদে যাবে, সংসদে যে আইন পাস করবে, সে আইনের মাধ্যমে দেশ পরিচালিত হবে। যদি দেশ পরিচালিত হয় তাহলে এই জনগণের ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস। মানে জনগণ ভোট দিয়ে মাহবুব ভাইরে এমপি বানাইছে, দিয়ে তো সংসদে গেছে। তাহলে এই জনগণের ক্ষমতার উৎস কথাটার অর্থ হলো এই যে ওই মাহবুব সাহেব যে আইন তৈরি করবে, যা দিয়ে জাতি পরিচালিত হবে, তাহলে কি দাঁড়ালো? সকল ক্ষমতার উৎস হলো জনগণ। জনগণ কিন্তু রাষ্ট্রপতি হয় না, জনগণ কিন্তু গণভবনে প্রধানমন্ত্রী হয় না। জনগণের নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হন, সে পিপুল রিপ্রেজেন্টেটিভ হিসাবে যে কাজ করে, জনগণ সেটা সুফল ভোগ করে। মুক্তিযুদ্ধ নিয়ে আপনারা কথা বলছেন, মুক্তিযুদ্ধ ওর একটা চ্যাপ্টার, বিপ্লব আর একটা চ্যাপ্টার। আমি জানি না, সবটা গুলায় মানুষ। মুক্তিযুদ্ধ কি হয়েছে? ৭১-এর স্বাধীনতা সংগ্রাম হয়েছে, সেখানে আমরা কি পেয়েছি? একটা ভূখণ্ড পেয়েছি। সেখানে আমরা কি পেয়েছি? একটা পতাকা পেয়েছি। সেখানে আমরা কি পেয়েছি? আমরা একটা জাতি হিসাবে অবুদ্ধ হয়েছে, আমরা একটা নেশন হিসাবে বিল্ড আপ করেছি সারা ওয়ার্ল্ডে। আমাদের একটা, এই জাতির একটা দেশ আছে, ভূখণ্ড আছে, এই জাতির একটা পতাকা আছে, সেটার নাম হলো মুক্তিযুদ্ধ। আর 24-কে যদি আপনি মুক্তিযুদ্ধের সাথে নিয়ে এসে কম্পেয়ার করেন, যারা করছেন তাদেরকে আমি অনুরোধ করব এই পথ পরিহার করতে। কারণ এই বিপ্লবে কি হয়েছে? যে স্বৈরাচার 2400 ছাত্রকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, জনগণ তাকে রাষ্ট্র থেকে বিতাড়িত করেছে। স্বৈরাচারের পতন হয়েছে। এখানে রাষ্ট্র গঠিত হয়নি, পতাকাও হয়নি নতুন করে, আর জাতীয় হয়নি। সেহেতু যে স্বাধীনতার অর্থ আর বিপ্লবের অর্থ
ডিফেনেশন এক না। আমরা যারা এগুলি নিয়ে চর্চা করছি শুধু শুধু নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে নিজেরা নিজেদেরকে ছোট করছি। আজকে একটা ছোট্ট কথা বলে দেয়, একটা প্রশ্ন উঠছে মাহবুব ভাই, জাতীয় সরকার গঠনে বিভিন্নভাবে আলাপ আলোচনা হচ্ছে, যা আমরা বলছিলাম জাতীয় সরকার করতে, তারেক রহমান না করেছিল। আমাদের মহাসচিব বলছে যে আমি ছাত্রদের কাছ থেকে শুনি নাই, অন্য কোথাও থেকে শুনছি জাতীয় সরকারের। আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাদের। ইউনূস সাহেব আজকে যে সরকার গঠন করছে তার কলিগদের নিয়ে, তার মানে এনজিও করে এই সমস্ত লোক তার কলিগ। ইউনূস সাহেব যে উপদেষ্টা বানাইছেন, পরিশোধ করছেন তার গ্রামীণের কর্মচারীদেরকে দিয়ে, সেটাই উনি রক্ষা করতে পারেন না। এই যে না আমাদের সংস্কার কমিশন, আপনারা আমরা টেলিভিশনের মাধ্যমে কিছু কিছু দেখছি, বাইরে ভাই যেইভাবে হেরা ঝগড়া করে আর যেভাবে ফাল দেয়া উঠতে যায়, এই জাতীয় সরকার হইলে তো এই বেটারাই জাতীয় সরকারে থাকতো নাকি? এই যে এই বেটারাই তো থাকতো, এরাই তো দলের প্রতিনিধি। তো এরা একটা সংস্কার নিয়ে কথা বলতে যায় নিজেদের টেম্পার ধরে রাখতে পারে না। জাতীয় সরকার হলো তো এই রাষ্ট্রটা ভাঙ্গা টুকরা টুকরা করে। ইউনূস তার নিজস্ব কলিগ এনজিও করে দিয়া, কর্মচারী করে দিয়া, উপদেষ্টা বানায়া দেশ ঠিক রাখতে পারে না। আর এই সমস্ত রাজনৈতিক দলদের থেকে 5 জন 3 জন 2 জন করে যায়া সরকার হইতো, এই সরকার আর সরকার থাকতো, টুকরা টুকরা হয়ে যেত দেশ। বুঝারও একটু সীমা আছে। আর একটা ছোট্ট কথা বলি, হাসিনা পা শেষ করবেন প্লিজ। আমি একটু বাইরে যাবো, তো আমার একটা ইমার্জেন্সি কল আছে, তো আমি একটা ছোট্ট কথা বলি। পিআর পদ্ধতি নিয়ে কথা হচ্ছে, খুব এটা নিয়ে কথা হচ্ছে। পিআর পদ্ধতির উদ্ভাবকের নাম কি? হলো সলমনের পিসা রেজাল করিম সাহেব আর তার ভাই ফয়জুল করিম সাহেব। ওনারা বললো যে পিআর পদ্ধতিতে দেশে নির্বাচন হবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আমার যে উনি পীর সাহেব কেবলা, ওনাদেরকে নিয়ে তো মন্তব্য করা ঠিক না। আপনারা পীরের পোলা পীরনকে নিয়ে হেহেনি কি আর খলিফা নাই? আপনার করছে জ্ঞানী গুণীরা ইসলামী আন্দোলন করে না, হেরা দিয়ে পীর হইতে পারে না? তাহলে আপনি প্রথম আপনার পরিবারের মধ্যে চর্চা করেন, পিয়ার পদ্ধতি বহাল করেন। পীরের পোলা পীর হবে না, যে উপযুক্ত সে পীর হবে। এটা যেদিন করে আসতে পারবেন সেদিন পিয়ার নিয়ে কথা বলবেন। ধন্যবাদ সবাই।